এবং আমি মনে করি যে এত বছর ধরে বাংলাদেশে আমরা যে 18 কোটি মানুষের বা 19 কোটি মানুষের যেই নাম্বারটাই আছে, আমার ধারণা যেটা স্ট্যাটিস্টিক্সের নাম্বারটা পায় এটা হয়তো আরেকটু বড়। এই 18 কোটি মানুষের যে সঞ্চয়টা, সেই সঞ্চয়টা নিয়ে গিয়ে আমরা কি করি, মেইন স্ট্রিম ব্যাংকিংয়ে দিচ্ছি। এবং আজকে আমরা জানি যে বিগ বড়োয়াররা এই 18 কোটি মানুষের সঞ্চয় নিয়ে যেভাবে ইউটিলাইজ করছে মেইন স্ট্রিম ব্যাংক থেকে, তার আমরা যদি নৈর্ব্যক্তিকভাবে দেখি তাহলে অলমোস্ট 30-35% ডিফল্ট। সে জায়গাটাই আমার মনে হয় সময় এসছে যে আমি যদি অ্যাক্সেস টু ফাইন্যান্সের বৈষম্য দূর করতে পারি তাহলে ইনকাম বৈষম্য অনেকটা দূর হবে বলে আমি বিশ্বাস করি। তাহলে সেটা করণীয় কি? আমার কথা হলো যে তাহলে আমি যদি বাজেটে দেখি এখন, তাহলে বাজেটে সেই জায়গাটায় কিছু করণীয় আছে কিনা। এখন কৃষিক্ষেত্রে আমরা দেখি বাংলাদেশ যেহেতু আপনার, আমি যদি বৈষম্য কমাইতে চাই, এখনও আমরা জানি বাংলাদেশে আপনার পল্লী দারিদ্র্য বেশি, স্ট্যাটিস্টিক যেগুলো, সেখানে আমরা কী করি, আমরা রাইসের ক্ষেত্রে বাংলাদেশে এখনও আমরা যতই ডাইভার্সিটি বলি, আমাদের চাষযোগ্য ল্যান্ডের 74% এখনও আমাদের রাইস প্রোডাকশনে। এবং আমরা যে ভর্তুকি দিচ্ছি কৃষিতে, সেই ভর্তুকি হলো, সেই ভর্তুকি দিলে কি হয়, ধানের উৎপাদন খরচ কমে যায়, কমে গেলে তার বেনিফিট কৃষক পায় না। এগুলো স্ট্যাটিস্টিক্স। কারণ আপনি যখন 1400 টাকা মন হয়তো ধান হতো উৎপাদন খরচ, কথার কথা, উইদাউট সাবসিডি, সেটাকে আপনি 900 টাকায় নিয়ে আসলেন, উৎপাদন বেড়ে গেল। কিন্তু বাজারে যদি দাম থাকে 950 টাকা, 1000 টাকা কিংবা 850 টাকা, তাহলে ওই ফার্মার্সদের রিটার্নটা কোথায়? সেখানে আমার কাছে মনে হয় যে একটা সময় এসছে যে এই যে ভর্তুকিগুলো দিচ্ছি সেগুলোকে আমরা কীভাবে জাস্টিফাই করি। এখন আমি যখন রাইসে ভর্তুকি দিচ্ছি, আমি একটা ফার্মারকে ফোর্স করছি যে এই জায়গায় গেলেই সাবসিডিটা পাওয়া যাবে। সেটা না করে আমি যদি বলতাম যে তোমাকে অ্যাক্সেস টু ফাইন্যান্স যেটা, সেখানে আমি হেল্প করছি, তোমার যদি মনে হয় যে রাইসটা প্রডিউস করলে ভালো হবে না, তুমি আরেকটা জায়গায় যাও, আমি তো চাচ্ছি এগ্রিকালচারাল ডাইভার্সিফিকেশন। কিন্তু আমি যখন একটা প্রোডাক্টকে আমি টার্গেট করে সাবসিডি দিচ্ছি, অন্যগুলোতে দিচ্ছি না, আর অন্যদিকে আমি বলছি আমি ডাইভার্সিফাইড এগ্রিকালচার চাই, সেটা হবে না, হচ্ছে না বাংলাদেশে। এটা স্ট্যাটিস্টিক্স, আমরা স্টাডি করে দেখেছি, হচ্ছে না। তাহলে এখন কি আমার এই পল্লীর জনগণ কিংবা আমার যারা এক্সট্রিম পুর আছে তাদেরকে ইনকাম বাড়াইতে হবে। ইনকাম বাড়াইতে গেলে ইনকাম এনহ্যান্সিং অল অ্যাক্টিভিটিসকে আমার ফোকাস করতে হবে। সেজন্য আমি মনে করি যে অ্যাক্টিভিটিস কোনটা আমি ধরবো না খেয়াল করে, আমি যদি ওই ফাইন্যান্সিং সাপোর্টটা দেই যাদের দরকার বেশি, তারাই চুজ করবে যে কোন জায়গাটায় গেলে তাদের ইনকাম বেশি বাড়বে, তারাই ডাইভার্সিফাই করবে। সেটা আমার কাছে মনে হয় একটা বিষয়। এবং সে জায়গাটায় আমি আরেকটা পয়েন্ট অ্যাড করি যে গত 15-20 বছর 15 বছর ধরে যারা অ্যালায়েন্ড ছিল উদ্যোক্তা শ্রেণী, তারা কিন্তু অনেকে দৌড়ের উপরে আছে পলিটিক্যাল রিজম চেঞ্জ হওয়ার কারণে। আর যারা কিনা তখন পারে নাই, এখন মনে করছে যে তারা ইনভেস্টমেন্টে যাবেন, তারাও চিন্তা করছেন যে ইলেকশন হোক, তারপরে দেখে শুনে আস্তে আস্তে আমরা বিনিয়োগে যাব। তাহলে এখন এই ক্রান্তিকালে বিনিয়োগটা করবে কে? তাহলে ওই যে আপনি বলছেন যে ক্ষুদ্র, কুটির, মাঝারি, হ্যাঁ, স্মল, যাদেরকে আপনারা বলছেন, এরা আপনার মনে করে যে আমার 365 দিন পলিটিক্সে যারাই থাকুক আমাদের বিনিয়োগ করতে হবে, আমাদের অ্যাক্টিভিটিস করতে হবে, সেই জায়গাটাই আমাদেরকে ফান্ডের ফ্লো বাড়াইতে হবে। ফলে এটা ঠিক যে গভর্নমেন্ট বেশি বড় করছে ব্যাংক থেকে বলে প্রাইভেট সেক্টরের ফাইন্যান্সের সমস্যা হতে পারে। এটাও তো ঠিক যে প্রাইভেট সেক্টরে অনেকে চাচ্ছে না, কিন্তু প্রাইভেট সেক্টরে যে লেভেলটাতে আপনার এখন চাহিদা আছে এবং যে লেভেলে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ালে এই অর্থনীতি এখন সাপোর্ট পাবে এবং কর্মসংস্থানেরও হেল্প হবে, সে জায়গাটাই আমি মনে করি আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত।